এবারে আসলে এই ঝড়ের গতি প্রকৃতি কি, কতক্ষণ থাকতে পারে, ক্ষয়ক্ষতি কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এ.কে.এম. সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, শুভ সকাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। জানি আপনি একটু তাড়ার মধ্যে আছেন, সকালবেলাতেই সময় দিতে হচ্ছে, অফিস যাওয়ার তাড়া। তারপরেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে একটু জানতে চাই, বাংলাদেশে কতক্ষণ অবস্থান করতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল এবং তার শক্তি ঠিক কি অবস্থায় থাকবে শেষ পর্যন্ত? জি, আপনাকে ধন্যবাদ এবং ৭১ টিভির সকল দর্শককে। আমরা দেখেছি সাইক্লোনটি বাংলাদেশ অতিক্রম করছে এবং এর সর্বোচ্চ গতিবেগ আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে দেখেছি ১০৩ কিলোমিটার/আওয়ার। তো অনেক জায়গায় হয়তো ৮০ বা ৯০ কিলোমিটারের মতো অনুভূত হয়েছে এবং এই কিন্তু কোথাও সাইক্লোনটি কোথাও তো আজকে ১২০ও হয়েছে সাইফুল ইসলাম, এই হ্যাঁ তথ্যটি হয়তো এটি কি সঠিক? আমি মানে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন থেকে বলেছি, হয়তো লেটেস্ট আপডেট থাকতে পারে, কিন্তু ওনাদের যে সর্বশেষ বুলেটিন সেখানে সেটা শুনছিলাম। তো এটা সর্বোচ্চ বলেছিল যে ১২০ পর্যন্ত হতে পারে। তো এটা তো যদি এরকম মেজার্স থাকে তাহলে সেটা ১২০ও হবে। কিন্তু আমাদের এই সাইক্লোনের যে ক্যাটাগরি, এটা সেকেন্ড ক্যাটাগরি আর কি, যেটা আমরা সাধারণত 63 কিলোমিটার/আওয়ার হলে প্রথম ক্যাটাগরি সাইক্লোন হয়। তো যাই হোক, এটা অত শক্তিশালী না কম্পেয়ার টু সাইক্লোন সিডর বা অন্যান্য যে সমস্ত 91-এর সাইক্লোন আমরা দেখেছি। আর এই সাইক্লোনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটার সাথে প্রিভিয়াস আমাদের একটা সাইক্লোন ছিল আইলা, তার সাথে মোটামুটি ট্র্যাক, সময়কাল এবং স্পিড বেশ খানিকটা মিল আছে। তবে যেটা হয়েছে যে অমিলের জায়গাটা সেটা হচ্ছে যে প্রচুর বৃষ্টি নিয়ে আসছে। এবং আপনার প্রশ্ন ছিল যে কতদিন থাকবে এটা। বাংলাদেশ অতিক্রম করতে করতে আসলে আরো অনেক সময় লাগবে, আগামীকাল হয়তো দুপুরের পর্যন্ত থাকতে পারে, কারণ সাইক্লোনটা আসলে যার যে এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণন এবং ক্লকওয়াইজ ট্রাক, সেটা আসলে ল্যান্ডে উঠে সরাসরি ক্লকওয়াইজ বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করে যাবে, যার ফলে অনেক দীর্ঘ সময় আমরা এই যে ১ থেকে ১.৫ দিনের মতো আমরা বৃষ্টি, ঝড়, বাতাস, এমনকি ঢাকা শহরেও আমরা দেখব। তো সারা দেশেই এর প্রভাবে মোটামুটি বৃষ্টি হবে, আপ টু ৩০০ মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আইলার সাথে স্বরূপ অনেকটা মিলে যাচ্ছে, এর আগেও আমরা দেখছিলাম যে গণমাধ্যমে এই আলোচনাটি হচ্ছে যে এটি হয়তো বড় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত যে চেহারা দেখা যাচ্ছে সেদিকে যাচ্ছে না গতি প্রকৃতি রিমালের। আপনার কাছে কি মনে হয় সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চয়ই আশঙ্কাজনক নয়? হ্যাঁ, দেখুন, আইলার ক্ষেত্রে যেটা হয়েছিল যে অনেক জায়গায় কিন্তু প্রায় ৬০০ কিলোমিটার উপকূলীয় বাঁধ দেখেছি আমরা, অনেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভেঙে গিয়েছিল এবং জলোচ্ছ্বাসের পানি ঢুকে অনেকটাই। তো আইলার পরবর্তীতে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। একটা প্রকল্প হচ্ছে সিআইপি, আপনার যে প্রকল্পের আওতায় এম্বাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, তো কোস্টাল এম্বাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, সেখানে উচ্চতা বাড়ানো হয়েছিল 10টা পোল্ডার এবং শক্তিশালী করা হয়েছিল। পরবর্তীতে আরো 20টা প্রকল্প ফোল্ডারের আপনার হাইট বাড়ানো হচ্ছে, শক্তিশালী করা হচ্ছে। কিন্তু আপনি যদি আপনার রিপোর্ট দেখে থাকবেন যে অনেক এরিয়ায় কিন্তু আমাদের বেড়িবাঁধ নেই। হ্যাঁ, এবং অনেক এরিয়ায় বেড়িবাঁধ অনেক ওরকম শক্তিশালী না, আপনার সেখানে পার্মানেন্ট ব্লক নেই, যার ফলে কিন্তু অনেক জায়গায় পানি ঢুকেছে। তো আইলার ক্ষেত্রে প্রায় $1 বিলিয়ন আমাদের ক্ষতি হয়েছিল, কিন্তু এইটার ক্ষয়ক্ষতিটা আমরা আসলে পরে বুঝতে পারবো। আর রিসেন্টলি আমাদের কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। আমরা হয়তো মানুষের প্রাণহানি কমাতে পারি, কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি, যেমন আমাদের এগ্রিকালচার, লবণ চাষ, মাছ চাষ, অনেক রকমের অ্যাক্টিভিটি কিন্তু ওই কোস্টাল এরিয়ায় আছে। এবং এর ফলে কিন্তু ক্ষতির পরিমাণটা আসলে আগামী কয়েকদিন পরই বোঝা যাবে, এই যে ইকোনমিক ড্যামেজ কি হলো। আর মৃত্যুর সংখ্যা আমরা এই মুহূর্তে অতটা পাই নাই, হয়তো আগামীকাল বা পরবর্তীতে হয়তো আরো বোঝা যাবে। জি। এইখানে একটা উল্লেখ করতে হবে যে বাংলাদেশ সরকারের
এই যে আপনার সাইক্লোন শেল্টার এবং যে ভলেন্টিয়ার এর মাধ্যমে প্রশাসন এবং জনগণের সম্পৃক্ততায় যে কার্যক্রম চালানো হয় সেটা আমাদের প্রশংসনীয়। এটা বেশ সাকসেসফুলি আমরা কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যুর হার অনেকটাই কমাতে পেরেছি। একেবারে, এবং এটি সারা বিশ্বে বলা যেতে পারে যে আলোচিত এবং প্রশংসা হয় সারা বিশ্ব জুড়ে, যে আমরা যেভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পেরেছি, সেটা সরকার এবং জনসাধারণ একই সাথে। কিন্তু আপনার সাথে, আপনি যেহেতু প্রসঙ্গটি এনেছেন জনাব সাইফুল, আপনার কাছে এই জায়গাটিতে একটু আসতে চাই, কারণ আমরা জানি যে আপনি বন্যা ও পানি ব্যবস্থাপনার পরিচালক বুয়েটের এবং এই সাথে সংযুক্ত রয়েছেন। বেড়িবাঁধ, এটি আমরা যুগের পর যুগ আলোচনা করে যাচ্ছি। আমি নিজেও যখন সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়েছি, উপকূলীয় অঞ্চলগুলোর মানুষদের একটাই দাবি, আমাদের ত্রাণের প্রয়োজন নেই, আমাদের বেড়িবাঁধ ঠিক করে দেওয়া হোক, আমাদেরকে বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হোক, যাতে আমরা বারবার ভেসে না যাই। এই জায়গাটিতে সংকটটি কোথায়? মানে সেটি কি আমার প্রকৃতির কোনো সমস্যা, যে আসলে প্রাকৃতিকভাবেই আমরা বাড়িবাঁধ শক্তভাবে তৈরি করতে পারি না, বা নদীর গতি প্রকৃতি বদলায় সেজন্য পারি না? ঠিক কোথায় ঝামেলা যে এখনো পর্যন্ত আমাদের বেড়িবাঁধ দিয়ে সংকটে থাকতে হচ্ছে? বলেছেন প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের আপনার অনেক জায়গায় কিন্তু দুর্বল। এর প্রধান কারণ হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু 60-70 যে বেড়িবাঁধগুলি করা হয়েছিল, যার ফলে দীর্ঘদিনে ক্ষয়ক্ষতি হয়ে অনেক জায়গায় বেড়িবাঁধ নাজুক অবস্থায় আছে। এছাড়াও কোস্টাল এরিয়ায় আপনি জানেন সাবসিডেন্স হচ্ছে, বেড়িবাঁধ নিচু হয়ে গিয়েছে, এবং অনেক জায়গায় আদার্স অ্যাক্টিভিটি যেমন মাছ চাষ হচ্ছে বেড়িবাঁধের খুব কাছাকাছি থেকে, তার ফলে অনেক সময় তারা নিজেরাই পানি ঢুকাচ্ছে ইলিগালি, যেটা আইলার সময় হয়েছিল। এবং অনেক সময় দেখা যায় যে সিপেজ প্রেসারে বেড়িবাঁধের ক্ষতি হচ্ছে। আর প্রধান যেটা হচ্ছে যে বেড়িবাঁধগুলিকে সংস্কার করতে হবে, এবং এটার সাথে একটা অর্থনৈতিক ব্যাপার আছে। আমরা দেখেছি মাত্র 10টা বেড়িবাঁধ সংস্কার করতেই 800 না 900 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় সরকার করেছে। আমাদের 140টা বাঁধ আছে কোস্টাল পোল্ডার। তো ক্রমান্বয়ে এটা করা হচ্ছে আর কি, কিন্তু এটা যে পরিমাণ দরকার বা যতটা করা দরকার সেটা এখনো করতে পারছে না। না, আর জনাব সাইফুল ইসলাম, জি জনাব জি সাইফুল ইসলাম, আপনি বলছিলেন যে 700 বা 800 কোটি টাকা, আমি যদি বা 900 কোটি টাকায় হ্যাঁ, শুধু 10টি 10টি করা 10টি হয়েছে। পোল্ডার, আমাদের মোট বেড়িবাঁধ করতে হবে হচ্ছে 139টা। 139টি। বাংলাদেশের হাজার কোটি টাকা খরচ করে নানা স্থাপনা তৈরির অভিজ্ঞতা রয়েছে এবং সামর্থ্য রয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এই খাতটিতে প্রতি বছর, মানে যেই দেশটিতে আসলে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ, প্রতিবার তাকে এটি মোকাবেলা করতে হয়, সেখানে আসলে এই জায়গাটিতে আর কোনো কারণ কি আছে পিছিয়ে থাকার? এটা তো একটা প্রধান কারণ। তাছাড়াও অনেক ক্ষেত্রে ওই বললাম যে ওখানে কিন্তু মাছ চাষের জন্য পানি ঢুকানো হয়, সেটা একটা কারণ। অনেক আমি সময় দেখা সরকারি যায় যে উদ্যোগের কথা বলছি, যে যারা জি, বেড়িবাঁধ নির্মাণ করবেন তারা কেন এত ধীরে ভাবছেন? মানে 60 দশকে যে বেড়িবাঁধ নির্মাণ হয়েছে সেটির মানে এখনো পর্যন্ত রাখতে হবে, সেখানে কেন নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে না, বা আরো 20 বছর আগে কেন নেওয়া হলো না? জি, আমাদের একটা হচ্ছে রিসেন্টলি সাইক্লোনগুলি কিন্তু প্রতি বছরই একাধিক সাইক্লোন আসছে, যার ফলে এটাও একটা কারণ যে সাম্প্রতিক সময় যেভাবে বেড়িবাঁধগুলি সাইক্লোনে আঘাত পাচ্ছে সেটা। অন্যদিকে হ্যাঁ, এটা তো প্ল্যানিং এবং ইসের দুর্বলতা তো আমাদের আছেই। পাশাপাশি আমরা দেখছি যে মেইনটেনেন্স, এই ক্ষেত্রে কিন্তু বাজেট দেওয়া হয় না। যখনই এক জায়গায় আপনার বেড়িবাঁধ দুর্বল হয়ে যাচ্ছে, সেখানে ইমিডিয়েটলি বালুর বস্তা ফেলা হয়, কিন্তু অনেক সময় যে ব্লকগুলি দিয়ে পার্মানেন্টলি এটাকে ঠিক করতে অনেক সময় লাগে। আমাদের দেশে আপনি জানেন একটা প্রকল্প প্রস্তাবনা থেকে এটা বাস্তবায়নে বেশ কিছুটা সময় নেয়। আর এছাড়া কোস্টাল অ্যাফরেস্টেশনের কথা বারবার বলা হচ্ছে যে যাতে এই বেড়িবাঁধের আগে যে প্রোটেকশনটা সেটা যেন মানে অনেকটাই বেড়িবাঁধকে রক্ষা করতে পারে। আর আমাদের নদীগুলি কিন্তু অনেক জায়গায় ভাঙন প্রবণ, সেই ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে সেটব্যাক ডিস্টেন্সটাও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং নদী ভাঙনের ফলেও অনেক জায়গায় বেড়িবাঁধ নষ্ট হয়েছে। আমরা বিভিন্ন কারণ দেখেছি যে বেড়িবাঁধ আসলে এখানে সামাজিক একটা আমার মনে হয় সরকার এবং জনগণের সম্পৃক্ততায় আসলে এই
এবং তাদের কাছে বেড়িবাঁধের দায়িত্ব দেওয়া, মেইনটেনেন্স, সবকিছুই যদি তাদের উপরে রাখে, কারণ তারাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি ভালনারেবল যখনই জি। একটা ঘূর্ণিঝড় আসে। তো এই ধরনের মানে কমিউনিটিকে ইনভলভ করে, এবং অবশ্যই আমাদের এটা একটা এখন দেখা যাচ্ছে যে একটা প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। গত 5-6 বছর আমরা একাধিক সাইক্লোন দেখেছি। আপনি ঠিকই বলেছেন যে এখানে আমাদের দেশ অনেক উন্নতি করেছে, কিন্তু বেড়িবাঁধ এবং সাইক্লোন শেল্টারের সংখ্যাও হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখি অপ্রতুল, এবং জি, মানুষকে আর সেটাই আমরা নেওয়া দেখছিলাম, যাচ্ছে। যেমন একেবারে আমাদের সহকর্মী বলছিলেন যে পটুয়াখালীতে 2 লাখ মানুষ থাকেন, কিন্তু আসলে সাইক্লোন সেন্টারে নেওয়ার মতো সেন্টার আছে আমাদের 10,000-এর অ্যাকোমোডেশন আছে। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম, সময় স্বল্পতা রয়েছে, আমাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে।